हाय फ्रेंड्स, वेलकम बैक टू सार्थक एजुकेटर यूट्यूब चैनल। फ्रेंड्स, आजकेर भिडियोते 2024 एर জানুয়ারি मासे जे सीटेट परीक्षा अनुष्ठित হয়েছিল এই सीटेट परीक्षार पेपर 2 एर लैंग्वेज टू इंग्लिश क्वेश्चन पेपारेर 15टी पैडागोजी रिलेटेड एमसीकिউ आलोचना करब। फ्रेंड्स, प्रथमे आपनारा देखुन एखाने जे क्वेश्चन नम्बर 121 থেকে 150 पर्यन्त जे क्वेश्चन रयेछे এই क्वेश्चनगुली हलो पेपर 2 एर लैंग्वेज टू। अपनी जो इंग्लिश निये थाकेन तखन एगुलिर आंसर करबेन, आपनारा नम्बर अवश्य ख्याल करबेन। तो आज आमरा करब ओनली 15 पैडागोजी रिलेटेड एमसीकिউ। तो चलुन आमरा शुरू करी। देखुन प्रथमे अपनी जे कम्प्रिहेनशन टेस्टेर आंसर करबेन এই कम्प्रिहेनशन टेस्टेर आंसर आपनाके निजे करते होबे। जे कोनो सीटेट परीक्षा बा अन्य कोनो परीक्षा होक सेई परीक्षाय कम्प्रिहेनशन टेस्टेर आंसर जे पार्टिकुलर पैसेज बा स्टोरिर मतो एक्सट्रैक्ट देवा हय ओई स्टोरी पाठ करे तारपर आंसर करते हय। एगुली अपनी बाड़ीते बेशी करे प्रैक्टिस करबेन, तारपरई कारेक्टली अपनी आंसर करते पारबेन। केनना एखाने आंडारस्टैंडिंग माने আপনি কতটুকু কম্প্রিহেন্স করতে পারছেন, বুঝতে পারছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এরই সাথে আপনার অ্যাকুরেসি যদি ঠিক থাকে তখনই আপনি ভালো করে আনসার করতে পারবেন। তো এগুলিকে বুস্ট করতে হলে আপনার করতে হবে বেশি করে প্র্যাকটিস। দেখুন এখানে 136 নম্বর কোয়েশ্চেন থেকে শুরু হয়ে গেছে প্যাডাগজি রিলেটেড এমসিকিউ। কোয়েশ্চেন 136 কি বলছে দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস অ্যাডভোকেটস অরেল ড্রিলিং। এখানে মনে রাখবেন অরেল ড্রিলিংয়ের কথা বলা হচ্ছে যে নিচের কোন মেথড অরেল ড্রিলিংকে সাপোর্ট করে বা অ্যাডভোকেট করে অ্যান্ড মাস্টারি অফ দ্য ফর্মাল প্রপার্টিজ অফ ল্যাঙ্গুয়েজ। আর ফর্মাল প্রপার্টিজ মানে বেশ যে ভাষার ফর্মাল প্রপার্টি রয়েছে, নিয়ম রয়েছে, সেই বিধি বা নিয়মকে কি করে মাস্টারি করার কথা বলে, ভালো করে সেগুলি প্র্যাকটিস করার কথা বলে, অর্জন করে নেওয়ার কথা বলে অ্যাজ এসেনশিয়াল ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং। ভাষা শেখানোর ক্ষেত্রে এগুলিকে কোন পদ্ধতি এসেনশিয়াল বা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করে আপনাকে কারেক্ট আনসার করতে হবে। দেখুন অডিও লিঙ্গুয়ালিজম অপশন 1, অপশন 2 কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, অপশন 3 গ্রামার ট্রান্সলেশন মেথড অ্যান্ড অপশন 4 টোটাল ফিজিক্যাল রেসপন্স। এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার কি হবে? প্রথমে দেখুন অডিও লিঙ্গুয়ালিজম, অনেক সিটেট পরীক্ষায় কিন্তু এটাকে আপনি অডিও লিঙ্গুয়াল মেথড নামে পাবেন। কেননা এই সিটেট পরীক্ষায় যে টার্ম আছে এই টার্মগুলিকে আলাদা আলাদাভাবে চেঞ্জ করে আপনাদেরকে কনফিউজ করার জন্য দেওয়া হয়। আপনি অডিও লিঙ্গুয়ালিজম দেখে অনেক ক্ষেত্রে ভাববেন যে আমি তো পড়েছি অডিও লিঙ্গুয়াল মেথড, এখানে আবার অডিও লিঙ্গুয়ালিজম দেওয়া হয়ে গেল, কিন্তু বিষয় একটি। দেখুন অডিও লিঙ্গুয়াল মেথড বা এটাকে বলা হয় ALM সিম্পলি। আর এই মেথডের আরও একটি নাম হলো আর্মি মেথড। দেখুন এই মেথড ডেভেলপ হয়েছিল 1939-এ, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মেথডের আবশ্যকতা অনুভব করেছিলেন। বিশেষ করে আমেরিকাতে এই মেথডের ডেভেলপ হয়েছিল, কেননা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন যে সমস্ত যোদ্ধা ছিলেন সেই যোদ্ধারা আলাদা আলাদা ভাষাভাষী ছিলেন। তো সকলে কিভাবে একে অন্যের ভাষা বুঝতে পারে, সেই ভাষা যাহাতে অনায়াসে তাদেরকে শেখানো যায় সেজন্য এই মেথডের আবিষ্কার করেছিলেন। মানে এই মেথডের মধ্যে ড্রিল করে করে শেখানো হয়। কোনো পার্টিকুলার সেন্টেন্সকে বোর্ডের মধ্যে শিক্ষক মহাশয় লিখে দেন, আর বোর্ডের মধ্যে লিখে দিয়ে এটাকে বারবার রিপিট করান, কিন্তু সবসময় রিপিট করান না, মানে কয়েকবার রিপিট করিয়ে তারপর স্টুডেন্টসরা এটাকে হুবহু স্যারের সঙ্গে শিক্ষক মহাশয়ের সঙ্গে বলে, এভাবে করে সেন্টেন্স এর মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। মানে এখানে ল্যাঙ্গুয়েজ শেখানো হয় ডায়ালগ ফর্মে। তারপর দেখুন এই মেথডের মধ্যে কিন্তু ভাষা শিখনের যে 4টি বিধি রয়েছে, 4টি স্টেপস রয়েছে, LSRW লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই সব কটার উপর কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়া হয়, মনে রাখবেন। তারপর এখানে মাদার টাং ইউজ করা হয়। মাদার টাং ইউজ করা হয় কিন্তু কখন? যখন প্রয়োজন হয় তখন। মানে এটাকে আমরা বলতে পারি যে জুডিশিয়াস ইউজ অফ মাদার টাং। এখানে মাদার টাং ইউজ করতে পারবেন। তারপর দেখুন এই যে মেথড অডিও লিঙ্গুয়াল মেথড, এটা বিশেষ করে ড্রিল মেথডের মতো, এবং এখানে শিক্ষক মহাশয় যেভাবে প্রনাউন্সিয়েশন করেন, যেভাবে আটার করেন, সেভাবে স্টুডেন্টসরাও করে থাকে। এই জন্য এটাকে আবার মিমিক্রিও বলা হয়, মানে এখানে স্টুডেন্টসদের কিছুটা মিমিক্রি করতে হয়। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 1। কেন হয়ে যাবে? দেখুন এখানে বলা হচ্ছে যে ড্রিলিং অরেল ড্রিলিংয়ের কথা যখন আসবে তখন আপনি অডিও লিঙ্গুয়াল মেথডের কথা অবশ্যই খেয়াল করবেন। তারপর দেখুন এখানে ফর্মাল প্রপার্টিজ, যে সেন্টেন্স কী করে ফ্রেম করতে হয়, তারপর কী করে কথা বলতে হয়,
কিভাবে কোন সেন্টেন্স বলা হয় এটা কিন্তু এক এক করে লিখে লিখে শিক্ষক মহাশয় ড্রিলিংয়ের মাধ্যমে শেখান। এটাকে বলা হয় অডিও লিঙ্গুয়াল মেথড বা এলএম। আশা করি অডিও লিঙ্গুয়াল মেথড আপনি বুঝতে পারেন। আপকামিং ভিডিওতে আমি অডিও লিঙ্গুয়াল মেথড সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। আপনি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল, আর এরই সাথে আপনি সাবস্ক্রাইব করবেন সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল, কেননা এই চ্যানেলে সিটেড পরীক্ষার সম্পূর্ণ ইংলিশ প্যাডাগজি কোর্স আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে উইথাউট এনি কস্ট। তো আপনি অবশ্যই খেয়াল করবেন। তারপর দেখুন এই যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মানে হলো সিএলটি, এটাকে আবার সংক্ষেপে বলা হয়। তো এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মাধ্যমে কম্পিটেন্স বিল্ড করা হয় শিশুদের মধ্যে, যাহাতে ওরা প্র্যাকটিক্যালি কথা বলতে পারে শুদ্ধভাবে, এটা বিল্ড আপ করা হয়। তারপর এই কম্পিটেন্সি বা এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ফোকাস করে স্পোকেন আর রিটেন ফর্ম অফ এ ল্যাঙ্গুয়েজ, কীভাবে কথা বলা মানে লেখ্য ভাষা আর কথ্য ভাষা কীভাবে শুদ্ধভাবে সঠিকভাবে করা হয় ইমপ্রুভ, সেটা নিয়ে ফোকাস করে এই মেথড। তারপর এই মেথড হলো সিচুয়েশনাল, মানে ডে টু ডে লাইফে কি করে কোন সিচুয়েশনে প্রয়োগ করতে হয় কোন শব্দ, সেটা প্র্যাকটিক্যালি করে করে শেখানো হয়। তারপর দেখুন এই মেথড হলো মিনিংফুল। তারপর এই মেথড মিনিংফুলের সঙ্গে সঙ্গে মোটিভেটিং, স্টুডেন্টসদেরকে মোটিভেটও করে থাকে এবং এই মেথডে আবার রিওয়ার্ডেও পাওয়া যায়, মানে এই মেথড অনেকটা রিওয়ার্ডিংও, কেননা এখানে প্র্যাকটিক্যালি স্টুডেন্টসরা করে করে দেখাবে। মনে রাখবেন যে সমস্ত টপিক পড়ানো হবে এগুলিকে প্র্যাকটিক্যালি শিক্ষক মহাশয় ডে টু ডে লাইফের সঙ্গে মিলিয়ে করাবেন। তো এই মেথডের মুখ্য উদ্দেশ্য হলো কম্পিটেন্সি ইন স্পিকিং, মনে রাখবেন, অ্যান্ড রাইটিং। তারপর দেখুন এই যে গ্রামার ট্রান্সলেশন মেথড, এটাকে বলা হয় জিটিএম। তো গ্রামার ট্রান্সলেশন মেথডে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করে মাতৃভাষায় শিক্ষক মহাশয় বুঝিয়ে থাকেন। তারপর টোটাল ফিজিক্যাল রেসপন্স, দেখুন টোটাল ফিজিক্যাল রেসপন্সের মধ্যে কি করা হয়, টিপিআর এটাকে বলা হয়, এবং এই প্রসেস ডেভেলপ করেছেন জেমস এশার, নাম অবশ্যই মনে রাখবেন। এখানে ল্যাঙ্গুয়েজের সাথে ফিজিক্যাল মুভমেন্টকে কোরিলেট করা হয়, ঠিক আছে। মানে এখানে যদি আপনি বলেন হেড, তখন আপনি মাথা হাত দিয়ে দেখিয়ে দেবেন, যখন বলবেন বেলি তখন আপনি পেটকে দেখিয়ে দেবেন, যখন বলবেন টাং তখন আপনি জিহ্বা দেখাবেন এবং শিশুরা জিহ্বাকে টাচ করবে, এ ধরনের এই প্রসেস, ঠিক। তো আশা করি কি করে উত্তর হলো আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 137 দেখি। Alam is a student of class 7 is able to speak 4 languages: Kannada, Marathi, Hindi and English. এখানে দেখুন অ্যালাম নামক একটা স্টুডেন্টের কথা বলা হচ্ছে। এই অ্যালাম ছাত্রটি কোন ক্লাসে পড়ে? 7F পড়ে, এবং ও 4টি ভাষায় কথা বলতে পারে। এই 4টি ভাষা হলো কানাডা, মারাঠি, হিন্দি আর ইংরাজি। He uses all the 4 languages freely when he speaks to his parents at home, and in school he uses Hindi, Kannada and English as these are the language known to his friends and teachers. দেখুন এই অ্যালাম যখন বাড়িতে নিজের পিতামাতার সাথে কথা বলে, নিজের বাড়ির যে সমস্ত লোক রয়েছেন ওদের সাথে কথা বলে, তখন ও কানাডা, মারাঠি, হিন্দি, ইংলিশ এই 4 ভাষায় কথা বলে থাকে। কিন্তু ও যখন বিদ্যালয়ে আসে তখন ও প্রয়োগ করে হিন্দি, কানাডা এবং ইংলিশ ভাষা, কেননা হিন্দি, কানাডা এবং ইংলিশ এই 3টি ভাষা কিন্তু ওর বন্ধুবান্ধব আর শিক্ষক শিক্ষয়িত্রী জানেন। হোয়াট ইজ দিস প্র্যাকটিস নোন এজ? আর ও যে এই প্র্যাকটিস করছে এই প্র্যাকটিসকে কি বলা হয়? মনে রাখবেন এখানে ও এক ভাষা থেকে আরেক ভাষায় সুইচ করছে এটা বলা হচ্ছে না। যখন যে স্টুডেন্ট যে ভাষা বুঝে ও ওই স্টুডেন্টের সাথে ওই ফ্রেন্ডের সাথে সে ভাষায় কথা বলছে না। যদি ও যে স্টুডেন্ট হিন্দি ভাষা বুঝে আর কানাডা ভাষা বুঝে না, মারাঠি ভাষা বুঝে না, ওর সাথে যখন কথা বলবে ও যখন হিন্দি ভাষায় সুইচ করবে এটাকে কোড সুইচিং বলা হয়। তো এখানে এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ট্রান্সলিঙ্গুয়াল এবিলিটি। এটাকে ট্রান্সলিঙ্গুয়াল এবিলিটি বলা হয় যখন অনর্গল আমরা 4টি 5টি ভাষা অবিরতভাবে কথা বলতে পারবো, স্পন্টেনিয়াসলি কথা বলতে পারবো, তখন সেই দক্ষতা, সেই স্কিল, সেই ক্যাপাবিলিটির নাম হলো ট্রান্সলিঙ্গুয়াল এবিলিটি। দেয়ারফর দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন 1। তারপর দেখুন এখানে কোড মেশিং, ইন্টার ল্যাঙ্গুয়েজ, কোড মুভিং এগুলি কাট করে দেবেন। এখানে এটাকে বলা হয় ট্রান্সলিঙ্গুয়াল ability. তারপর question number 138, which one of the following statements true of language learning? নিচের কোনটি ভাষা শিখনের ক্ষেত্রে সত্য আপনাকে বের করতে হবে। অপশনগুলি দেখুন, নলেজ অফ দ্য নেটিভ মানে নিজের মাদার টাং, or first language interferes in the learning of second language. এখানে বলছে যে প্রথম ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষার জ্ঞান
সেকেন্ড ল্যাঙ্গুয়েজ L2 শিখতে বাধার সৃষ্টি করে, এটা কি সত্য? নো, ইট ইজ নট কারেক্ট। এখানে মাদার টাং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা L2 শিখনে সাহায্য করে থাকে। অপশন 2 দেখুন, নলেজ অফ দ্য নেটিভ অর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হ্যাজ নাথিং টু ডু ইন দ্য লার্নিং অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখানে বলছে যে নেটিভ ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষার দ্বিতীয় ভাষা শিখনে কোনো ভূমিকা নেই, এটা কি কারেক্ট? নো, ইট ইজ ইনকারেক্ট, কাট করে দিলাম। অপশন 3, নলেজ অফ দ্য নেটিভ অর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সাপোর্টস ইন দ্য লার্নিং অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখানে বলছে যে প্রথম ভাষা মানে মাতৃভাষা বা নেটিভ ভাষা এর জ্ঞান এক শিশুকে দ্বিতীয় ভাষা শিখনে সাহায্য করে থাকে। এই স্টেটমেন্ট কারেক্ট। দেয়ারফর দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন 3। তো অপশন 3 কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার চলুন 139। A teacher of class 6 brought items like spoon, plate, utensils, boxes and pan to her classroom to teach vocabulary. From there, writing a description of objects in kitchen. এখানে ষষ্ঠ শ্রেণীতে ক্লাস করানোর সময় একজন শিক্ষিকা নিজের সঙ্গে নিয়ে এলেন শ্রেণীকক্ষে স্পুন, চামচ নিয়ে এলেন, প্লেট নিয়ে এলেন, ইউটেন্সিল আরও কিছু বাসন বর্তন নিয়ে এলেন, বক্স নিয়ে এলেন, বাক্স নিয়ে এলেন, আর সবজি রাখার মতো প্যান নিয়ে এলেন, সসপ্যান নিয়ে এলেন। আর উনি কী পড়াবার জন্য এগুলি নিয়ে এলেন? উনি ভোকাবুলারি শব্দভাণ্ডার পড়াবার জন্য এগুলি নিয়ে এলেন। তারপর উনি কী করলেন? প্রথমে বোর্ডে ডেসক্রিপশন লিখলেন অবজেক্টসের, যে পাকঘরে বা রান্নাঘরে যে সমস্ত অবজেক্ট থাকে, জিনিস থাকে, এই অবজেক্টগুলির নাম লিখে লিখে কোন অবজেক্ট দিয়ে কোন বস্তু দিয়ে কী কাজ করা হয় সেটা ডেসক্রাইব করে দিলেন। হোয়াট আর দিস অবজেক্টস নোন অ্যাজ ইন ল্যাঙ্গুয়েজ টিচিং। আর ভাষা শিক্ষণে এই অবজেক্টগুলিকে, এই যে জিনিস উনি ব্যবহার করছেন সঙ্গে নিয়ে এসে, এগুলিকে কি বলা হয়? এখানে অনেকে সঙ্গে সঙ্গে আনসার করে আসবেন টিচিং ম্যাটেরিয়ালস মানে TLM, কিন্তু মনে রাখবেন TLM এটা নয়। এখানে এগুলির ডেসক্রিপশন করে শিক্ষিকা তাদেরকে দেখিয়ে দেখিয়ে বোঝাচ্ছেন। এখানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল হবে না। এই প্রশ্নের উত্তর হবে রিয়েলিয়া। যখন শ্রেণীকক্ষে কোনো শিক্ষক শিক্ষিকা যে সমস্ত বিষয়ের ডেসক্রাইব করে বর্ণনা দিয়ে এগুলিকে বুঝিয়ে থাকেন, তখন এগুলিকে বলা হয়, এই বস্তুগুলিকে বলা হয় রিয়েলিয়া। আর টিচিং লার্নিং ম্যাটেরিয়াল কি? দেখুন, মনে করুন আপনি শ্রেণীকক্ষে শিক্ষক হিসাবে প্রবেশ করলেন এবং আজ আপনার ক্লাসে আপনি শিশুদেরকে গাছ বা উদ্ভিদ নিয়ে পড়াবেন। উদ্ভিদের স্টেম কি, উদ্ভিদের ফ্লাওয়ার কি, উদ্ভিদের রুট কোথায়, এটা যদি আপনি বুঝাতে যান, আপনি সঙ্গে একটি মনে করুন গাছ নিয়ে ক্লাসে প্রবেশ করলেন। যে কোনো একটি গাছ, যে গাছের মধ্যে ফুল আছে, যে গাছের স্টেম আছে, যে গাছের রুট সহ আপনি উপরে গাছ নিয়ে যখন শ্রেণীকক্ষে শিশুদেরকে বোর্ডের সামনে এই গাছ ধরে আপনি বুঝাবেন এটা ফ্লাওয়ার কি, তারপর লিফের কাজ কি, তারপর স্ট্যাম কোনটিকে বলা হয়, রুট কি, তো এটাকে বলা হবে TLM। ঠিক আছে, আপনি এটাকে এই যে গাছ উপরে নিয়ে এলেন, এই গাছের মাধ্যমে আপনি অনেক কিছু শিশুদেরকে বোঝাচ্ছেন। এই গাছের মাধ্যমে আপনি শিশুদেরকে অনেক কিছু ডেসক্রাইব করছেন, যে স্ট্যাম কি, রুটের কাজ কি, রুট কি, তো এটাকে বলা হয় TLM। আপনি মনে রাখবেন। আর এখানে কি হচ্ছে? এখানে শুধুমাত্র শিক্ষক কী করছেন, শিক্ষয়িত্রী কী করছেন? শিশুদেরকে পাকঘরে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয় এগুলির বর্ণনা দিয়ে কোনটিকে কী বলা হয় এটা বুঝাচ্ছেন। তো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 140 আমরা দেখব। ডিক্লারেটিভ নলেজ ইজ। তো ডিক্লারেটিভ নলেজ কাকে বলে? যেমন মনে করুন আপনি শিশুদেরকে দিলেন চেঞ্জ দ্য ভয়েস এর কোয়েশ্চেন, ঠিক আছে? তো এই ভয়েস সম্পর্কে যদি শিশুরা জানে তখন শিশুরা এই ভয়েস চেঞ্জ করতে পারবে। কিন্তু শিশুদের যখন ভয়েস এর জ্ঞান থাকবে না তখন শিশুরা কি ভয়েস চেঞ্জ করতে পারবে? নিশ্চয় না। তো কোনো গ্রামাটিক্যাল আইটেমের জ্ঞানকে বলা হয় ডিক্লারেটিভ নলেজ, আপনারা মনে রাখবেন। তো দেখুন এই প্রশ্নের কি হবে কারেক্ট আনসার। নোয়িং টু প্রনাউন্স ওয়ার্ড ইন এ ল্যাঙ্গুয়েজ। একটি ভাষায় কোনো শব্দকে উচ্চারণ করার নাম ডিক্লারেটিভ নলেজ না, কাট করে দিন। অপশন 2, নলেজ অ্যাবাউট দ্য গ্রামাটিক্যাল আইটেম, দিস ইজ দ্য কারেক্ট আনসার। কেননা যে গ্রামাটিক্যাল আইটেম আমি যেখানে দিলাম ভয়েস, অথবা সেটা কারেক্টেন্স হতে পারে, সেটা ন্যারেশন হতে পারে, তো এটা বিষয়ে জানা, এটা বিষয়ে জ্ঞান, গ্রামাটিক্যাল আইটেম বিষয়ে জ্ঞানকে বলা হয় ডিক্লারেটিভ নলেজ। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর কেমন করে হলো আশা করি আপনি বুঝলেন। আবার কোয়েশ্চেন নাম্বার 141 দেখুন।
Here is a situation where students were exposed to the opposite perspective of the subject under consideration to allow them to further understand it. এখানে এমন একটি সিচুয়েশন এর কথা বলা হচ্ছে যে সিচুয়েশনে শিক্ষক কী করলেন, শিশুদেরকে এমন একটি ঘটনা, এমন একটি সাবজেক্টের সাথে পরিচয় করিয়ে দিলেন, আর তারপর উনি কী করলেন যে শিশুরা যাহাতে এই বিষয়ে নিজে নিজে অধ্যয়ন করে, নিজে নিজে চিন্তা করে কোনো একটা সমাধানে যায়, এমন একটি সাবজেক্ট, এমন একটি বিষয় পড়িয়ে শিশুদের কাছে ন্যস্ত করে দিলেন শিক্ষক। হোয়াট ডাজ দিস প্রসেস অ্যাটেম্প্ট টু প্রমোট অ্যামাং লার্নার্স? এখানে এই প্রসেস কি প্রমোট করছে শিক্ষার্থীদের মধ্যে? দেখুন, এটাকে যখন আমরা কোনো বিষয়ে চিন্তা করতে দিয়ে দেব শিক্ষক ছাত্রছাত্রীদের, ঠিক আছে, তো এটাকে বলা হয় ক্রিটিক্যাল লিটারেসি। যখন কোনো হাই অর্ডার থিঙ্কিং আমরা শিশুদের উপর ন্যস্ত করে দেব, শিশুরা নিজে নিজে চিন্তা ভাবনা করে ব্রেনস্টর্মিং করবে, এটাকে বলা হয় ক্রিটিক্যাল লিটারেসি। আপনি খেয়াল করবেন। তারপর কোয়েশ্চেন নম্বর 142 দেখুন, হোয়াট ইজ ট্রান্সল্যাঙ্গুয়েজিং? এখানে দেখুন আরও একটি শব্দ ট্রান্সল্যাঙ্গুয়েজিং, ঠিক আছে, বা এটাকে আবার ট্রান্সল্যাঙ্গুয়েজিং অ্যাবিলিটিও কখনো কখনো পাবেন। তো এই ট্রান্সল্যাঙ্গুয়েজিং মানে কি? দেখুন, ট্রান্সল্যাঙ্গুয়েজিং বা এটাকে আবার ট্রান্সলিঙ্গুয়ালিজমও বলা হয়, আমরা যে একটু আগে পেয়েছিলাম ট্রান্সলিঙ্গুয়ালিজম। এটার অর্থ হলো 2টি 4টি 5টি ভাষাকে স্পন্টেনিয়াসলি কথা বলার ক্ষমতা। মানে ইংরাজি, হিন্দি, অসমীয়া ইত্যাদি মনে করুন আপনি জানেন, এবং সেই প্রত্যেকটি ভাষায় অনর্গল আপনি যদি কথা বলতে পারেন, যখন যে ভাষা প্রয়োজন হবে সে ভাষায় যদি অনায়াসেই আপনি বলতে পারেন, তখন সেটাকে বলা হয় ট্রান্সলিঙ্গুয়ালিজম। তো এটাকে যদি আমরা ইংরেজিতে দেখি, তখন ট্রান্সলিঙ্গুয়ালিজম অর ট্রান্সল্যাঙ্গুয়েজিং ইজ এ প্যাডাগজিক্যাল প্রসেস অফ ইউজিং মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজেস ইন এ ক্লাসরুম অ্যাজ এ রিসোর্স। যখন শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে একের চেয়ে বেশি ভাষাকে সম্পদ হিসাবে ব্যবহার করবেন, তখন সেটাকে বলা হবে ট্রান্সলিঙ্গুয়ালিজম বা ট্রান্সল্যাঙ্গুয়েজিং। দেখুন অপশন কোনটি কারেক্ট হবে? ইট রেফার্স টু মুভিং ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ হোয়াইল টিচিং লার্নিং ল্যাঙ্গুয়েজেস। না, টিচিং লার্নিং ল্যাঙ্গুয়েজেসের সময় এক ভাষা থেকে আরেক ভাষায় যাওয়ার নাম ট্রান্সলিঙ্গুয়ালিজম নয়। ইট রেফার্স টু আন্ডারস্ট্যান্ডিং হাউ ল্যাঙ্গুয়েজেস চেঞ্জ ওভার দ্য পিরিয়ড অফ টাইম। কীভাবে ভাষা এক নির্দিষ্ট সময়ের পর চেঞ্জ হয়, সেটাকে ট্রান্সল্যাঙ্গুয়ালিজম বলা হয় না। অপশন 2 কাট করে দিলাম। ইট ইজ এ প্যাডাগজিক্যাল প্রসেস অফ ইউজিং মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ রিসোর্সেস ইন এ ক্লাসরুম। দেয়ারফর অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। দেখুন অপশন 3 ট্রান্সল্যাঙ্গুয়ালিজমের যে ডেফিনেশন সেটাকে এখানে বর্ণনা করে দিয়েছে। দেয়ারফর অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখুন কোয়েশ্চেন নম্বর 143, which of the following process involved for learning to write well in a language? একটি ভাষায় নিচের কোন প্রসেস বা কোন স্টেপস বা যে কোন স্টেপগুলিকে ফলো করে শুদ্ধ করে লিখতে হবে? কোনো এক ভাষাকে শুদ্ধ করে যদি লিখতে হয় তো নিচের কোন স্টেপগুলিকে ফলো করতে হবে? দেখুন, কোনো কিছু যদি শুদ্ধ করে লিখতে হয় তখন প্রথমে আমাদের ব্রেনস্টর্মিং, মানে প্রথমে আমাদের কি করতে হবে? চিন্তা করতে হবে। মনে মনে আমরা কি করব? ব্রেনস্টর্মিং, চিন্তা করব। তারপর যে চিন্তা করে আমাদের মনে যে সমস্ত পয়েন্ট রাইজ করবে, সেই পয়েন্টগুলিকে আমরা কী করব? জটিং ডাউন, মানে পেন ডাউন করে লিখবো আর কি নোটবুকে। তারপর আমরা যে সমস্ত পয়েন্ট লিখলাম, এই পয়েন্টগুলিকে কিছুটা সেন্টেন্সের মতো করে আমরা একটি সেন্টেন্স, 2টি সেন্টেন্স ফ্রেজ বানাবো। এটাকে বলা হয় মেকিং অ্যান আউটলাইন। তারপর আমরা কি করব? শুদ্ধ করে এবং ভালো করে লেখার জন্য রাইটিং দ্য ড্রাফট। তারপর আমরা কি করব? একটি ড্রাফট তৈরি করব, খসড়া বানাবো, আর তারপর এটাকে এডিট করব যে এখানে কোনো ভুল আছে কি না, ঠিক আছে। আর সব শেষ থাকবে ফাইনালাইজিং। যখন আমি এডিট করে চেক করে নেব যে এখানে কোনো মিস্টেক আছে কি না, যদি মিস্টেকস থাকে সেই মিস্টেকগুলিকে শুধরে নেব, তারপর ফাইনালাইজ করব। তো এটা হলো কোনো এক ভাষায় ভালো লেখার সঠিক ক্রম। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 4। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার দেখুন কোয়েশ্চেন নম্বর 144। এই কোয়েশ্চেনটিও আপনাকে কনফিউজড করে দেবে। দেখুন, লার্নার্স ইন এ ক্লাস অফ সোশিয়াল সায়েন্স ট্রাই টু ক্যাপচার দ্য মেইন আইডিয়াস অফ দ্য ক্লাসরুম লেকচার অ্যান্ড মেক পয়েন্ট অফ দ্য লেকচার। এখানে সোশিয়াল সায়েন্সের একটি ক্লাস হচ্ছে। এই ক্লাসের মধ্যে শিক্ষক কী করছেন? সোশিয়াল সায়েন্স বুঝাচ্ছেন এক লেকচারের মাধ্যমে। আর শিশুরা কী করছে? লার্নার্সরা কী করছে? ক্যাপচার করার চেষ্টা করছে যে মেইন আইডিয়া উনি লেকচারের মধ্যে কী দিচ্ছেন সেটাকে ক্যাপচার করার চেষ্টা করছে শিক্ষার্থীরা।
তারপর ওরা পয়েন্ট বানিয়ে লেখার চেষ্টা করছে। হোয়াট ইজ দ্য স্কিল ইজ নোন অ্যাজ, বা এটাকে হোয়াট ইজ দ্য স্কিল নোন অ্যাজ, এই স্কিলকে, এই দক্ষতাকে কি বলা হয়। দেখুন এখানে শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় লেকচারের মাধ্যমে পড়াচ্ছেন। শিক্ষক মহাশয় কোন বিষয়ে লেকচার দিচ্ছেন? সোশ্যাল সায়েন্স বিষয়ে লেকচার দিচ্ছেন। তারপর শিক্ষার্থীরা কী করছে? মেইন পয়েন্ট কী সেটা ধরার, সেটা বোঝার চেষ্টা করছে। আর যে মেইন আইডিয়া, সেই মেইন আইডিয়াকে ওরা বোঝার সঙ্গে সঙ্গে খাতায় নোট ডাউন করে রাখছে। এটাকে বলা হয় স্টাডি স্কিলস। মনে রাখবেন আপনারা অনেকে এখানে যখনই দেখবেন নোট মেকিংয়ের মতো শিশুরা কিছু একটা লিখে রাখছে, তখন সঙ্গে সঙ্গে আপনারা রাইটিং স্কিলে আনসার দিয়ে আসবেন, কিন্তু এটা রাইটিং স্কিল নয়। কেন এটা রাইটিং স্কিল নয়? কেননা এখানে শিক্ষক যে শ্রেণীকক্ষে বোঝাচ্ছেন সেই অ্যানালাইসিস শিশুরা শুনছে, শুনে সেখান থেকে মেইন পয়েন্ট গ্যাস করে সেটাকে লিখছে। তো এখানে এটা হলো স্টাডি স্কিলস। এখানে কোনো কিছু ওরা চিন্তা করে লিখছে না, শিক্ষক মহাশয় যা বলছেন সেটা থেকে বুঝে মেইন আইডিয়া, মূল ধারণা কী সেটাকে ক্যাপচার করছে। এজন্য এটা হয়ে যাবে স্টাডি স্কিল। এখানে অনেকে আবার আনসার করবেন লিসেনিং স্কিল। আমি এই জন্য বলেছিলাম স্টার্টিংয়ে যে এই কোয়েশ্চেনটি একটি কনফিউজ করে দেওয়ার মতো কোয়েশ্চেন। অনেকে ভাববে যে এখানে তো শিশুরা যে যত মনোযোগ সহকারে শুনবে সে ততটা ভালো করে লিখবে, বাট ইট ইজ নট কারেক্ট ইন দিস। এখানে শিশুরা কি করছে? আমি আবারও বলছি যে এখানে শিশুরা মনোযোগ সহকারে শুনছে আর তারপর মেইন আইডিয়া কি সেটাকে ধরে সেটাকে লিখছে। এজন্য এটা হয়ে গেল স্টাডি স্কিল। আর এখানে অনেকে আবার কগনিটিভ স্কিল দিয়ে আসবেন, বৌদ্ধিক ক্ষমতা বলবেন যে এখানে তো বুদ্ধি ওদের প্রয়োগ করছে, এখানে ওদের থিঙ্কিং প্রয়োগ হচ্ছে, এই জন্য এটা হয়ে যাবে কগনিটিভ স্কিল। কিন্তু না, এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কি স্টাডি স্কিল। বাকি আনসার যে অপশনগুলি এগুলি রং। আশা করি আপনি বুঝতে পারেন কী করে কারেক্ট আনসার হলো। এবার কোয়েশ্চেন নাম্বার 145 দেখুন। ফ্রেন্ডস দেখুন অনেকে কিন্তু কমেন্ট করে থাকেন যে এই প্রশ্নের অপশন এ হবে না কেন, বি হবে না কেন, কিন্তু আমি ভিডিওতে ডিটেল আলোচনা করে থাকি উইথ প্রপার বেঙ্গলি ডিসকাশন, যে বাংলা ভাষায় শুদ্ধভাবে আমি বলার চেষ্টা করি যে কি করে এই অপশন শুদ্ধ হলো। আপনারা প্লিজ মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। ভিডিও দেখলে আপনি কিন্তু পুরো কনফিউজড ক্লিয়ার হয়ে যাবে আপনি পুরোপুরি বুঝে নিতে পারবেন যে কেন কোনো পার্টিকুলার অপশনকে আমি কারেক্ট দিলাম। তারপর দেখুন হিয়ার ইজ এ কোয়েশ্চেন। এখানে একটি প্রশ্নের কথা বলা হয়েছে, রিড অ্যান্ড ফাইন্ড আউট হুইচ টাইপোলজি অফ কোয়েশ্চেন ইট বিলংস টু। এখানে এই প্রশ্নকে আপনি পড়বেন, তারপর খুঁজে বের করবেন এই প্রশ্নকে কী ধরনের প্রশ্ন বলা হয়। দেখুন প্রশ্নটি কি, হ্যাভিং রেড দ্য স্টোরি অফ দ্য লিটল গার্ল ইউ ফিল মুভড বাই হার সাফারিং অ্যান্ড কারেজ টু ফেস দ্য ট্রাবল। এখানে মনে করুন আপনি এমন একটি স্টোরি পড়লেন যে স্টোরিতে এক ছোট্ট মেয়ের কিসের কথা লেখা আছে? দুঃখের কথা, যে মেয়ে বিভিন্ন বিষয়ে মাইজারেবল কন্ডিশনে দুঃখ ভোগ করছিল, আর তারপর ওই মেয়ে কারেজ, নিজের উৎসাহ নিয়ে এই সব দুঃখ, সব ব্যথা, সব বেদনা ফেস করেছিল। ইউ উড রাইট এ লেটার টু দ্য লিটল গার্ল অ্যাপ্রিসিয়েটিং হার। এখানে মনে করুন আপনি ওই ছোট্ট মেয়েটিকে একটি চিঠি লিখবেন, ও যে সমস্ত অসুবিধা, যে সমস্ত বাধা, ট্রাবল ফেস করে তারপর ও নিজে কারেজ দেখিয়ে নিজের উৎসাহের সাহায্যে ও সব কিছুকে ফেস করলো, সেটাকে আপনি এক্সপ্লেইন করে বা সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করে ওই মেয়েটির প্রতি একটি চিঠি লিখবেন। রাইট দ্য লেটার ইন অ্যাবাউট 120 ওয়ার্ড। এখানে এই চিঠিটি আপনি কতটি শব্দের মধ্যে, ওয়ার্ডের মধ্যে লিখবেন? 120টি শব্দের মধ্যে লিখবেন। যখনই আপনারা 120টি 120 ওয়ার্ডস দেখবেন, এটাকে সঙ্গে সঙ্গে লং আনসার কোয়েশ্চেনে কারেক্ট করে দেবেন। কিন্তু না, এখানে বুঝতে হবে আপনাকে কোয়েশ্চেনের টাইপ। দেখুন এক্সপ্রেসিভ কোয়েশ্চেন্স কোনগুলি? যে কোয়েশ্চেনের মধ্যে আমাদেরকে নিজের থট, নিজেদের যে আমাদের থিঙ্কিং সেটাকে শেয়ার করার জন্য যখন বলে, তখন এটাকে বলা হয় এক্সপ্রেসিভ কোয়েশ্চেন্স। মানে যে কোয়েশ্চেনের মধ্যে আপনি কোনো কিছু নিজের মতো করে এক্সপ্রেস করতে পারবেন, সাচ টাইপ অফ কোয়েশ্চেন্স আর নোন অ্যাজ এক্সপ্রেসিভ কোয়েশ্চেন্স। কিন্তু এখানে এক্সপ্রেস করে আপনি বলবেন না, আপনি শুধু কী করবেন, ওই মেয়েটি যে কারেজ দেখিয়েছে, ও মেয়েটি যে সমস্ত দুঃখ, ব্যথা, বেদনা ফেস করেছে, এই ফেস করার ফলস্বরূপে ওকে সমবেদনামূলক অ্যাপ্রিসিয়েট করে, ওকে উৎসাহ প্রদান করে কিছু একটা লিখবেন। তো এটা এক্সপ্রেসিভ কোয়েশ্চেনের অন্তর্গত নয়, কাট করে দিন। এটা লং আনসার নয়, কেননা হিয়ার ইন দিস কোয়েশ্চেন 120 ওয়ার্ডস অনলি।
এখানে কতগুলি ওয়ার্ড দিয়ে লিখবেন 120 ওয়ার্ডস দিয়ে লিখবেন। তো এটাকে আমরা লং আনসার বলবো না, মিনিমাম 500 ওয়ার্ডের বেশি হলে এটাকে আমরা লং আনসার বলি। তারপর দেখুন এক্সট্রাপোলেটিভ কোয়েশ্চেন। এক্সট্রাপোলেটিভ কোয়েশ্চেন হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। এক্সট্রাপোলেটিভ কোয়েশ্চেন কোনগুলি? যে কোয়েশ্চেনের মধ্যে আপনি এমন কিছু লিখবেন যা আপনি ইতিমধ্যে জেনেছেন, পূর্ব থেকে জানা, প্রিভিয়াস নলেজ কাজে লাগিয়ে আপনি যখন কোনো কোয়েশ্চেন লিখবেন তখন সেটাকে বলা হয় এক্সট্রাপোলেটিভ কোয়েশ্চেন। দেখুন এখানে যে মেয়েটি যে সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা দুঃখ ভোগ করেছে সেটা আপনি জেনেছেন, তারপর ওকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আপনি চিঠি লিখছেন, তো এটা হয়ে যাবে এক্সট্রাপোলেটিভ কোয়েশ্চেন। আশা করি আপনি বুঝতে পারলেন। আর আরও একটি কথা মনে রাখবেন যে এক্সট্রাপোলেটিভ কোয়েশ্চেনের মধ্যে কী থাকে? এক্সট্রাপোলেটিভ কোয়েশ্চেনের মধ্যে থাকবে থিঙ্কিং, থাকবে ইমাজিনেশন। আপনি কিছু একটা ইমাজিন করে লিখবেন, ঠিক আছে? আর আপনি কাজে লাগাবেন নিজের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা প্রিভিয়াস নলেজ, ঠিক আছে? আর এটার মধ্যে আরও একটি টার্ম আসবে, সেটা হলো প্রেডিকশন। আপনি কোনো কিছু প্রেডিক্ট করবেন, তো এ ধরনের কোয়েশ্চেনকে বলা হয় এক্সট্রাপোলেটিভ কোয়েশ্চেন। ফ্রেন্ডস, আশা করি আপনি বুঝতে পারেন কি করে আনসার হলো। কোয়েশ্চেন নাম্বার 146 আবার দেখুন। এ টিচার ইন ক্লাস 8 read out a text of 5 sentences in English twice. এখানে অষ্টম শ্রেণীতে একজন টিচার 5টি বাক্য ইংরেজি ভাষায় কয়বার পড়ছেন? 2বার পড়ছেন। and asked her learners to listen to the text carefully. এবং এখানে উনি নিজের যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদেরকে টেক্সটকে মনোযোগ সহকারে শোনার কথা বললেন। Then she asked them to work in group of 4 to recreate text nearer to the one read out, not exactly the same. তারপর উনি ছাত্রছাত্রীদের বললেন যে ওরা যেন 4 জন স্টুডেন্ট মিলে একটি গ্রুপ তৈরি করে, আর গ্রুপ তৈরি করে কি করবে? এই যে টেক্সট উনি পড়লেন, এই যে 5টি সেন্টেন্স উনি পড়লেন, ওরা আবার এই 5টি সেন্টেন্সকে তৈরি করবে। তারপর নট এক্স্যাক্টলি দ্য সেম, কিন্তু ওরা যে যা শিক্ষিকা পড়লেন সেই সেন্টেন্সকে যে এক্স্যাক্টলি ওরা প্রডিউস করবে, ওরা আবার লিখবে, সেটা নয়। এক্স্যাক্টলি সেম না হলেও কাজ চলবে। হোয়াট ইজ দিস অ্যাক্টিভিটি নোন অ্যাজ? আর এই ক্রিয়াকলাপকে কি বলা হয়? দেখুন অপশনগুলি। রাইটিং টাস্ক, অনেকে রাইটিং টাস্ক দেখেই কারেক্ট আনসার দিয়ে দেবেন, কেননা এখানে তো শিশুরা কিছু একটা লিখছে, শিক্ষক বা শিক্ষিকা এখানে পাঠ করলেন, তারপর 5টি সেন্টেন্স উনি পড়লেন, তারপর ওরা নিজে গ্রুপ বানিয়ে 5 জন করে ওরা কী করলো? 4 জন, ঠিক আছে? গ্রুপ অফ 4, 4 জন স্টুডেন্ট মিলে ওরা গ্রুপ বানালো, আর গ্রুপ বানিয়ে ওটা এই যে 5টি সেন্টেন্স উনি পড়লেন এই সেন্টেন্সকে আবার রিপ্রোডিউস করলো। এটা তো রাইটিং স্কিল বা রাইটিং টাস্ক, কিন্তু মনে রাখবেন এটা রাইটিং টাস্ক নয়, এটাকে বলা হয় প্যারাগ্রাফ ডিকটেশন। দেখুন প্যারাগ্রাফ ডিকটেশন মানে কি? যখন কোনো এক পার্টিকুলার প্যারাগ্রাফ শিক্ষক বা শিক্ষয়িত্রী 2বার পড়বেন বা এর চেয়ে বেশিও উনি পড়তে পারেন, আর তারপর পরে যখন ছাত্রছাত্রীদেরকে সেই প্যারাগ্রাফ বা সেই পার্টিকুলার যে প্যারাগ্রাফ অনুচ্ছেদ উনি পড়েছেন সেই অনুচ্ছেদকে লেখার কথা বলবেন, তখন এটা হয়ে যাবে প্যারাগ্রাফ ডিকটেশন, এটা রাইটিং টাস্ক হবে না। আর লিসেনিং টাস্কের মধ্যে অনেকে কারেক্ট আনসার করে আসবেন যদি পরীক্ষায় এ ধরনের কোয়েশ্চেন আসে। তখন লিসেনিং, এখানে তো শোনা হচ্ছে, এখানে যে যত মনোযোগ দিয়ে শুনবে, এবং শিক্ষিকা বললেন যে মনোযোগ দিয়ে শোনার কথা, তো মনোযোগ দিয়ে শুনলেই তো এরা লিখতে পারবে, এমনটা ভেবে অনেকে লিসেনিং টাস্ককে কারেক্ট আনসার দিবেন, কিন্তু এই বাকি সব অপশন ভুল, মনে রাখবেন। এই প্রশ্নের শুদ্ধ উত্তর প্যারাগ্রাফ ডিকটেশন। যখন 2বার পড়া হয় কোনো প্যারাগ্রাফকে, তারপর বলা হয় যে ওরা যেন ঠিক এই বিষয়কে বা যা পড়া হলো এই পড়াকে ওরা আবার লিখে গ্রুপ বানিয়ে, মানে 4 জন 5 জন স্টুডেন্টের গ্রুপ বানিয়ে ওরা মিলে ডিসকাস করে যেন লিখে, তখন এটাকে বলা হয় কি? প্যারাগ্রাফ ডিকটেশন। আশা করি আপনি বুঝতে পারলেন। আবার নেক্সট কোয়েশ্চেন দেখুন 147. This refers to the proficiency in academic language or language needed for various content areas. মানে নিচের যে অপশনগুলি আছে এই অপশনগুলি কি রেফার করে? এগুলি রেফার করে একাডেমিক ল্যাঙ্গুয়েজ, বা মনে করুন স্কুলের যে ভাষা শিক্ষা অর্জন করার জন্য যে ভাষা প্রয়োজন সেই একাডেমিক ল্যাঙ্গুয়েজের প্রয়োজন। কী জন্য? এই ল্যাঙ্গুয়েজ যেন বিভিন্ন কন্টেন্ট এরিয়াসকে, মানে বিভিন্ন বিষয়ে যদি আমাদের পড়তে হয় তখন সেই বিষয়কে অবশ্যই আমাদের শিখতে হবে সেই নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজকে। তো এটাকে কি বলা হবে? দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 4, কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ঠিক আছে, কগনিটিভ
অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা এটাকে সিএলপি কাল্প বলা হয়। কেন? যখন একাডেমিক কথা থাকবে, একাডেমিক টার্গেট, একাডেমিক কন্টেন্টকে, যখন একাডেমিক কন্টেন্টকে ক্লিয়ার করার জন্য, একাডেমিক কন্টেন্টকে বোঝার জন্য কোনো নির্দিষ্ট ভাষা শেখা হবে, কোনো নির্দিষ্ট ভাষায় প্রফিসিয়েন্সি হাসিল করা হবে, তখন সেটাকে বলা হয় কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সিএলপি। আশা করি আপনি বুঝলেন। তারপর দেখুন ইন্টার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মানে নিজের মধ্যে কথা বলার ক্ষমতা, মানে নিজে যে ভাষা আমি শিখেছি, মনে করুন আমি বাংলা ভাষায় কথা বলছি, তো বাংলা ভাষায় আমি যে কথা বলবো, তারপর অন্যদের সাথে যে কথা বলবো, এটাকে বলা হয় বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলস, মানে একদম যে বেসিক লেভেল, একদম মৌলিক কথা বলার, তুমি ভাত খেয়েছো, খেয়েছি, হ্যাঁ না, এই ধরনের যে কথা বলার ক্ষমতা, এটাকে বলা হয়। তারপর কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যে আমি তো এইমাত্র যে বলেছিলাম আগে যে কমিউনিকেশন যখন প্রফিসিয়েন্ট হয়ে যাবে, যখন কমিউনিকেট করতে পারবে ছাত্রছাত্রীরা ভালো করে, তখন সেটাকে বলা হয়। তা এই প্রশ্নের কারেক্ট আনসার কী করে হলো, আশা করি আপনি বুঝলেন। এবার কোয়েশ্চেন নম্বর 148 দেখুন। Which of the following is not true of National Education Policy 2020 on Language Education? ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি 2020 এর মতে নিচের কোনটি সত্য নয় ল্যাঙ্গুয়েজ এডুকেশন, ভাষার শিক্ষার ক্ষেত্রে? অপশনগুলি দেখুন। স্টাডি অফ এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আন্ডার 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। এখানে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, মানে সংস্কৃত ভাষার মতো যে ভাষা, এগুলিকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ মানে সংস্কৃতের মতো এক ভাষাকে পড়ানো হবে আন্ডার 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। কিন্তু এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মধ্যে ক্লাসিক্যাল কোনো ভাষাকে, উর্দু, সংস্কৃত ইত্যাদির মতো কোনো ভাষাকে ইনক্লুড করা হয় না, মনে রাখবেন। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মধ্যে হলো রিজনাল ল্যাঙ্গুয়েজ অর নেটিভ ল্যাঙ্গুয়েজ অর মাদার টাং, ঠিক, তারপর হিন্দি অ্যাজ এ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এই যে 3 ভাষা, এটাকে বলা হয় 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 1, কেননা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজকে পড়ানোর কথা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বলেনি। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 149। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা? ঠিক একই, মানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা থেকে কোয়েশ্চেন এখানে এসেছে যে নিচের কোনটি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এর ক্ষেত্রে কারেক্ট বা শুদ্ধ। তো দেখুন অপশনগুলি। অল চিলড্রেন বিগিন দেয়ার স্কুলিং ইন দ্য মিডিয়াম অফ ইংলিশ, সব শিশু ইংলিশ মিডিয়ামে নিজের শিক্ষা শুরু করবে, এটা কি কারেক্ট? এখানেই তো ভুল, আপনি কাট করে দিন, আর পুরোটা পড়তে হবে না, কাট করে দিবেন পরীক্ষার সময় বাঁচানোর জন্য। অল চিলড্রেন বিগিন দেয়ার স্কুলিং ইন দেয়ার স্টেট ল্যাঙ্গুয়েজ, সব শিশু কি নিজের স্টেট, যে আমাদের প্রত্যেকটি স্টেটের মধ্যে আলাদা আলাদা ভাষা আছে, যেমন আসামে অসমিয়া ভাষা, বিহারে হিন্দি ভাষা বা ভোজপুরি ভাষা, তো এ ধরনের মহারাষ্ট্রে মারাঠা ভাষা, শিশুরা মারাঠা ভাষা দিয়ে শুরু করবে এমন কথা নয়, কাট করে দিন। শিশুরা শুরু করবে নিজের মাতৃভাষা দিয়ে, নেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে, মনে রাখবেন। অপশন 3 কে বলছে অল চিলড্রেন বিগিন দেয়ার স্কুলিং ইন দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যা থাকবে সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দিয়ে শিশুদের শিক্ষা শুরু হয় না, এটাকেও কাট করে দিন। অপশন 4 কে বলছে অল চিলড্রেন বিগিন দেয়ার স্কুলিং ইন দেয়ার মাদার টাং, এই তো কারেক্ট আনসার পেয়ে গেছি আমরা। মাদার টাং মাতৃভাষা দিয়ে শুরু করবে, হোম ল্যাঙ্গুয়েজ অথবা নিজের বাড়ির যে ভাষা, মানে সেটা মাতৃভাষা আর কি। অ্যান্ড মুভ অন টু অ্যাড অ্যাট লিস্ট 2 মোর ল্যাঙ্গুয়েজেস, আর তারপর কী করবে, আরও 2টি ভাষা পড়বে। কী পড়বে? হিন্দি আর ইংলিশ পড়বে, ভেরি সিম্পল, এটাকে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তারপর বাই দ্য টাইম দে কমপ্লিট দেয়ার হাই স্কুল, তারা যে নিজের হাই স্কুল কমপ্লিট করবে, তখন তাহারা নিজের মাতৃভাষা তো পড়বেই প্রথমে, তারপর ওরা হিন্দি পড়বে আর এর সাথে ওরা ইংলিশ পড়বে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 4। কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার this is the last question of today's video, 150. Learning outcomes attempt to enable learner to, এখানে লার্নিং আউটকাম, আমরা যে ক্লাস কন্ডাক্ট করে থাকি সেই ক্লাসের আমাদের অবজেক্টিভ থাকে, উদ্দেশ্য থাকে যে লার্নিং আউটকাম শিশুরা যেন কোনো নির্দিষ্ট পয়েন্টকে বুঝে নিতে পারে, সেটা আমরা লেসন প্ল্যানের মধ্যে লিখে রাখি। এই লার্নিং আউটকামস যে আমাদের টার্গেট থাকে, এটা কিসে এনেবল করে লার্নার্সদের, এটা আপনাকে বলতে হবে। তো দেখুন অপশনগুলি আমরা দেখি। অ্যাটেইন দ্য গ্রামাটিক্যাল নলেজ ইন মেজারেবল আইটেমস অর টার্মস, এখানে গ্রামাটিক্যাল নলেজ বলে এটাকে ভুল করে দিল, যে লার্নিং আউটকাম শুধুমাত্র কি গ্রামাটিক্যাল নলেজ তার মাপার জন্য করা হয় শিশুদের? মোটেই না, কাট করে দিন। অপশন 2 কে বলছে দেখুন অ্যাটেইন দ্য কম্পিটেন্সিস ইন মেজারেবল টার্মস, এই তো কারেক্ট আনসার হয়ে গেল অপশন 2। কেননা লার্নিং আউটকাম যে শিশুদের কম্পিটেন্সিস, শিশুরা কতটুকু শিখতে পারলো কি না,
শিশুরা কতটুকু বুঝতে পারলো কি না, সেই বোঝার ক্ষমতাকে আমরা লার্নিং আউটকামের দ্বারা কি করি, কিছু একটা মাপতে পারি। এক্স্যাক্টলি তো আমরা মাপতে পারবো না, কিন্তু মেজারেবল টার্মস আমরা যেন এটাকে মাপতে পারি, বুঝতে পারি যে ও মানে পার্টিকুলার স্টুডেন্ট পার্টিকুলার টপিকে কতটুকু বুঝতে পারলো কি না। তো আশা করি আপনি বুঝতে পারলেন এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার অপশন 2 কী করে হলো। ফ্রেন্ডস, এ ধরনের আরও ভিডিও পেতে আপনি প্লিজ আমাদের সার্থক এডুকেয়ার চ্যানেলের সাথে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নেক্সট টপিক নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।